বুড়িগঙ্গা পাড়ের জিঞ্জিরা এখন শিল্পনগরী। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে আস্ত জাহাজ। যন্ত্রাংশের যোগান দিতে গড়ে উঠেছে মাঝারি শিল্প। মন্ত্রণালয়ের অনুরোধেও দেশি মিলের চিনি কিনবে না টিসিবি। বিক্রি হলে কমতো লোকসান, বলছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। দরপত্রের নিয়ম না ভাঙার অজুহাত টিসিবির। পাবনার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে শত শত একর জমির ফসল, মরছে মাছ, দেখা দিয়েছে পানিবাহিত রোগ, বিপাকে কৃষক। এবং দীর্ঘ ৮ মাস পর খুলে দেয়া হলো নাটোরের উত্তরা গণভবন। বাড়ছে দর্শনার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার আহ্বান প্রশাসনের। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। একসময় তাচ্ছিল্য করা হলেও আজ সেখানে শিল্পনগরী। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ তৈরি সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের 25% যন্ত্রাংশই যোগান দিচ্ছে পাশেই গড়ে ওঠা মাঝারি শিল্প। তবে সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে। সময়টা এখন মেড ইন জিঞ্জিরার। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় 150 এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান করি, রিফাইন করি। আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। দরকার এসব শিল্পকে একটু তুলে ধরা। এটা একটা ডাইস উড়ায় ফেলানোর পরে এটা আবার রিফারিং করুম। রিফারিংয়ের পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে বাইরে আর যাইতে দেন, আমাদের দেশে এইগুলা তৈরি হইতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বারবার ধর্ণা দিয়েও দেশি মিলের চিনি কিনতে টিসিবিকে রাজি করাতে পারেনি শিল্প মন্ত্রণালয়। অথচ সরকারি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে দেশীয় পণ্য ক্রয়ে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে টিসিবির মাধ্যমে চিনি বিক্রির সুযোগ মিললে কিছুটা হলেও কমতো লোকসান। টিসিবির দাবি, চিনি ক্রয়ে দরপত্রের নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। জুবায়ের ফয়সালের রিপোর্ট। লাগামহীন খরচ, বিপরীতে সীমিত উৎপাদন। প্রতিদিনই বাড়ছে শ্রমিক কর্মচারীর বকেয়া আর ব্যাংকের দেনা। এমন চতুর্মুখী সংকটে বিপর্যস্ত সরকারি 15 চিনিকল, যেখান থেকে উত্তরণে চিনি বিক্রি বাড়ানোর সঙ্গে অল্প কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ শিল্প মন্ত্রণালয়। তবে বছর জুড়ে ভর্তুকি দিয়ে চিনি বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠান টিসিবি কেনে না আখের লাল চিনি, এমন অভিযোগ তৃণমূলে। যা স্বীকার করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বারবার অনুরোধের পরও মন গলেনি টিসিবির। মিলের চিনি গুদমে গলে যাচ্ছে, পচে যাচ্ছে, সেখানে কিন্তু এটা টিসিবির মাধ্যমেও যদি দিত তাহলে কিন্তু আমাদের চিনি বিক্রিরও কোনো
সমস্যা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, বিজিপি বাৎসরিক যে চিনি প্রয়োজন সেটার বরাদ্দ চায়। টিসিবিও আমাদের কাছে বরাদ্দ চেয়ে চিনি নিয়ে বাজারজাত করতে পারত, কিন্তু আমরাই টিসিবিকে অনেক সময় চিঠি লিখে আমাদের চিনি বরাদ্দ দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারপরও টিসিবি আমাদের চিনি নিতে আসে নাই। কার্যকর হচ্ছে না সরকারি চাহিদা পূরণে দেশীয় পণ্য ব্যবহারে উচ্চ পর্যায়ের নির্দেশনাও, এমন দাবি শিল্প মন্ত্রণালয়ের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে না, এটা প্রাইম মিনিস্টারের সুস্পষ্ট নির্দেশনা আছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এরপরেও ক্রয় করে না। কেন করে না সেটা তো তাদের ব্যাপার। যদিও টিসিবি বলছে দরপত্র অনুযায়ী সর্বনিম্ন দামেই চিনি কেনে প্রতিষ্ঠানটি। চিনি শিল্প কর্পোরেশন তো নিজেরাই বিক্রি করার জন্য যথেষ্ট, তারা তো নিজেরা নিজের সময় করতেছে। যদি আমাদের মিলগেট মূল্য হচ্ছে আমাদের টেন্ডারের কম পড়ে, তখন আমাদের টেন্ডার থেকে নিতে হয়। বেসরকারি যে সমস্ত তাদের কম্পিটিটর আছে তার সাথেও যাতে গুণগত বিষয়গুলো তারা কম্পিটিটিভ হতে পারে, সেই জিনিসটাও আমাদের নজরে রাখতে হবে। তবে নতুন মাড়াই মৌসুম থেকেই সবগুলো মিলে চিনির সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটে বন্দী চিনি শিল্প অব্যাহতভাবে লোকসান দিয়ে যাচ্ছে সরকারি চিনি কলগুলো। নাটোর থেকে চিনি কলের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, নাটোর জেলার নাটোর চিনিকল এবং নর্থ বেঙ্গল চিনিকল, এই দুটি চিনিকলের শ্রমিক কর্মচারীরা, বিশেষ করে নাটোর চিনিকলে প্রায় 6 মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিক কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে 4 মাসে। সবুজ যে দুটি চিনিকল কিন্তু এবার প্রায় 150 কোটি টাকার উপর, অর্থাৎ 160 কোটি টাকার চিনি তারা উৎপাদন করেছে, এবং এই গোটা উৎপাদনটাই কিন্তু চিনি ও খাদ্য কর্পোরেশন তাদের নিয়ন্ত্রণে রেখেছে, এবং এই নিয়ন্ত্রণে রাখার কারণে এখানকার বেতন ভাতা পরিশোধ স্থানীয় যে দুটি চিনি কলে এখনো প্রায় 10,000 মেট্রিক টন, প্রায় 60 কোটি টাকার চিনি কিন্তু দুটি চিনি কলে মজুদ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বা যারা আছে, আমি ওনাদের সাথে কথা বলেছি দুটি চিনি কলের, তারা কিন্তু চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অনুমতি ছাড়া এখান দিয়ে চিনি তারা বিক্রি করতে পারছে না। এছাড়া গত 22 নভেম্বর দুটি চিনি কলের উদ্বোধনের দিন নির্ধারণ করা হলেও সেটি কিন্তু 2 দফায় পেছানো হয়েছে, এবং 22 নভেম্বরের পরিবর্তে এখন যেটুকু শোনা যাচ্ছে 11 ডিসেম্বর থেকে দুটি চিনিকল আগ মারাই শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে দুটি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকদের এখনো চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে কোনো চিঠি দেওয়া হয়নি। সবুজ সবচেয়ে বিপাকে রয়েছেন কৃষকরা, শ্রমিকদের পাশাপাশি তারাও কিন্তু বেকায়দায় পড়ছেন উৎপাদিত নাটোর জেলা প্রায় 5.5 লাখ মেট্রিক টন আখ নিয়ে। বিশেষ করে প্রতি বছরই ডিসেম্বরের আগে, নভেম্বরের মাঝামাঝি এবং নভেম্বরের শুরু থেকে চিনি উৎপাদন শুরু হয় এবং এই জমির আখগুলো কাটা শুরু করেন কৃষকরা, কিন্তু এখনো সেই মাঠে আখগুলো পড়ে থাকায় বেকায়দায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যে চৈতালি ফসল, সাথী ফসল হিসাবে আখ কাটার পরে কৃষকরা সাথী ফসল হিসাবে রসুন, পেঁয়াজ, ধনিয়া, মসুর এই বিষয়গুলো যেগুলো উৎপাদন করে থাকে সেই উৎপাদন থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে কৃষকরাও যেমন একদিকে লোকসানের মুখোমুখি পড়ছেন, এবং চিনি উৎপাদন করতে না পারার কারণে, নির্ধারিত মিলের সময় না খোলার কারণে এখানে চিনিকলগুলো এবার আরো বড় ধরনের লোকসানে পড়বেন বলে আশা করা হচ্ছে। যে বিষয়টি রয়েছে, চিনি ও খাদ্য কর্পোরেশনের পুরোপুরি সিন্ডিকেটের কারণে নাটোর চিনিকল এবং নর্থ বেঙ্গল চিনিকল বেকায়দায় পড়ছেন শ্রমিক কর্মচারী এবং ব্যবস্থাপনা পরিচালক যারা রয়েছেন। কর্মকর্তারাও চিনি ও খাদ্য কর্পোরেশনের অনুমতি ছাড়া এখনো মিল খুলতে পারছেন না, এবং কোনো প্রকার তারা চিনি এখান থেকে বিক্রি করতে পারছে না। অন্য বছর যেভাবে আপনার মিলগেট থেকে এবং শহরের বিভিন্ন স্থানে ট্রাক যোগে নাটোর চিনিকল থেকে চিনি বিক্রি করা হতো, সেই সুযোগ কিন্তু এখানে তারা বঞ্চিত হচ্ছে। মিলের ব্যবস্থাপনা বিভাগ তারা কিন্তু একটুকু চিনি বের করতে পারছেন না। বের করতে না পারার কারণে তারা কিন্তু চিনি নিয়ে যেতে পারছেন না এবং বিক্রি করতে পারছেন না। বেতন ভাতা কোনো কিছুই পরিশোধ করতে পারছেন না। এই ছিল আমার কাছে নাটোর চিনিকল থেকে সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে চিনিকলের বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন।
পাবনায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানার বিষাক্ত বর্জ্যে শত শত একর জমির ফসল নষ্টের অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই কারখানা চালু করায় স্থায়ী জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে ঈশ্বরদীর 10 গ্রামের ফসলি জমি। দুর্গন্ধযুক্ত বর্জ্যের সংস্পর্শে মরছে পুকুরের মাছ, ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। পাবনা থেকে SA আসাদের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2017 সালে পাবনার মুলাডুলির সরাইকান্দি গ্রামের ভদ্রার বিলে বিএডিসি, পানাসি, পাবনা নাটোর সিরাজগঞ্জ সেচ প্রকল্পের আওতাধীন জমি কিনে গড়ে তোলা হয় রশিদ পেপার মিল। স্থানীয়দের অভিযোগ, মিলের নির্গত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানিতে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। স্থায়ী জলাবদ্ধতায় কৃষিজমি অনাবাদী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে পরিবেশ দূষণের পাশাপাশি শরীরে ছড়িয়ে পড়ছে নানা ধরনের চর্মরোগও। পানির ভিতরে আমরা পাগুলা দিলেই যে পাগুলার ভিতরে ঘাও হয়, পচরানো হয়। আবাদ হবে না, তখন জমি বাধ্য হয়ে বেচা লাগবে ওর কাছে। 500 একর জমিকে নষ্ট করে ফেলেছে। যোগাযোগের চেষ্টা করছে এবং প্রতিকার চাইছে, তারা আমাদেরকে কোনো প্রতিকার দেয় নাই। তারা হুমকি দেয় যে আমাদের অস্ত্রবাদের দখল 5টা লোক মালিকই হবে। কেবল মাঠের ফসলই নয়, পেপার মিলের রাসায়নিক মিশ্রিত পানি পুকুরে মেশায় মারা যাচ্ছে মাছও। বারবার চেষ্টা করেও সমাধান দিতে পারছেন না জনপ্রতিনিধিরাও। এখান থেকে 1/2 কিলোমিটার বেশি আমার বাড়ি, সেখানেও মাছ মরি শেষ। আমরা বারবার তাদের অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের কোনো অনুরোধে তারা কোনো সুরক্ষা দেয় না। তবে রশিদ পেপার মিল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়দের অভিযোগ অসত্য। পানি নরমালি এখান থেকে বের হয়ে বাইরে যাবে না। খুবই সামান্য পানি যাওয়ার জন্য আমরা হয়তো আমাদের পুরে সেটেল করে আবার ওই পানি আমরা টান দিয়ে সামনে নিয়ে আসি, বাইরে পানি যাবে না। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যেসব প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র ছাড়া বা অন্যের ক্ষতি করে নিজেদের শিল্প উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ফসল ও সম্পদ বাঁচাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, পাবনা। আগাম আলু তোলার ধুম পড়েছে উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে। আগাম আলু চাষের প্রসিদ্ধ এই এলাকার কৃষকরা ভালো দামের আশায় এবার কিছুটা আগেভাগেই তুলে ফেলছেন। শুরুর কয়েকদিন জমিতেই প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও সুস্বাদু এই আলুর কেজি এখন নেমে গেছে 40 থেকে 42 টাকায়। নীলফামারী ঘুরে এসে শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। মাত্র 50 দিন আগে লাগানো আলু ক্ষেত থেকে তোলার কাজে মহাব্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গ্রামগুলো। সকাল থেকে শুরু হয় আলু তোলার কাজ, দুপুরের মধ্যেই বস্তাবন্দি করতে ব্যতিব্যস্ত কৃষক। তাড়াহুড়ার কারণ, প্রতিদিন কমছে আলুর দাম। 4 দিন আগে প্রথম যারা আলু তুলেছেন তারা খেতেই 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি করেছেন আলু। এখন দাম নেমে গেছে 40-42 টাকায়। ফলনও যা হয়েছে আল্লাহ দিছে, ভালো দিছে, বাজারও ভালো আছে। 42 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কেউ কেউ 45 পর্যন্ত বিক্রি করছে। 1 বিঘার মাটিতে আমার লাভ হবে আমার 40,000-45,000 টাকা। কিশোরগঞ্জের আলু প্রতিদিন ট্রাকে ট্রাকে যাচ্ছে কাউরান বাজার সহ ঢাকার বিভিন্ন বাজারে। পাইকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কাউরান বাজারে পড়াবো, আমরা গৃহস্থর কাছে মাঠে আসি মাল কিনতেছি। কৃষকেরা আলু তোলা শুরু করছে, আমরা মনে করেন যে এগুলো নিয়ে আবার ঢাকায় বিক্রি করি। জেলার কৃষি কর্মকর্তা জানান, আমন ধান কাটার পর আগাম ও মূল মৌসুমের আলু দুবার আবাদ করছে কৃষক। এরপর হবে বোরোর আবাদ। এখানকার জমি 4 ফসলিতে পরিণত হওয়ায় লাভবান হচ্ছে কৃষক। অলরেডি আমাদের 20 হেক্টর জমির আলু হারভেস্ট করাও সম্পন্ন হয়েছে। ফলন আগাম আলু হিসেবে মোটামুটি ভালো। 4 ফসলিতে রূপান্তরিত হওয়ার কারণে জমির মোট উৎপাদন এবং মোট লাভ কৃষকদের আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এবছর জেলায় মোট 7,290 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জেই হয়েছে 4,000 হেক্টরের বেশি। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রতন সরকার, সময় সংবাদ। করোনার কারণে দীর্ঘ 8 মাস 3 দিন বন্ধ থাকার পর ইতিহাস ও ঐতিহ্যের ধারক নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গণভবন খোলা পেয়ে বাড়ছে দর্শনার্থীর ভিড়। তবে করোনার সংক্রমণ রোধে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আলমামুনকে সাথে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে উত্তরা গণভবন। শুনশান নীরবতা কাটিয়ে 23 নভেম্বর থেকে দর্শনার্থীদের পদচারণায় ঐতিহাসিক এই স্থানটি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য।
চারিদিকে মনোরম লেক, সূচ্য প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে 41 একর জমির উপরে অবস্থিত উত্তরা গণভবন। দেশি বিদেশি মূল্যবান দুষ্প্রাপ্য গাছসহ প্রাচীন রাজপ্রাসাদের কারুশৈলী দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ঐতিহ্যের সাথে গাথা, এগুলো দেখলে সবার মধ্যে একটা সেরকম ইমোশন তৈরি হয়। রাজবাড়ি দেখলাম, দিঘি দেখলাম, আসছি পরিবারের সঙ্গে। তাদের ঐতিহ্য কিরকম ছিল, তো অনেক সুন্দর জায়গাটা। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে অনেকে আনন্দঘন মুহূর্তগুলোকে স্মৃতির মনেকোটায় ধরে রাখতে ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন। এছাড়া চিড়িয়াখানায় থাকা হরিণ, বানর ও পাখি আনন্দ দিচ্ছে শিশুদেরও। ঘুরতে খুবই ভালো লাগে, চারিদিকেও খুব সুন্দর। ওখানে হরিণ আছে, ময়না পাখি আছে, বানর আছে, অনেক কিছু আরো আছে। আগেকার রাজারা কেমন লাইফস্টাইল ছিল তাদের, সেই লাইফস্টাইল সম্পর্কে ধারণা নিতে পারলাম। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের উত্তরা গণভবনে আসার অনুরোধ জানান জেলা প্রশাসক। 10 জন, 20 জন বা 50 জন মানুষের যদি আলাদা আলাদা থাকে তার মতো করে দূরে দূরে, তাহলে কিন্তু এখানে যে স্বাস্থ্যবিধি 3 ফিট বা 6 ফিট দূরত্ব, সেটি কিন্তু লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ নেই। 1734 সালে রাজা দয়রাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। 1967 সালে এটি গভর্নর হাউস হিসেবে পরিচিতি পায়। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামকরণ করেন। এখন রাজা নেই তাদের রাজত্ব, কিন্তু কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই নিদর্শনগুলো। নাটোরের উত্তরা গণভবন থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট পালবাজার এখন বেশ সরগরম। দেশের নানা প্রান্ত এবং জেলার উৎপাদিত নানা জাতের সবজি মিলছে বাজারে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও কমে গেছে। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। ভোরেই নানা জাতের সবজি উঠছে চাঁদপুরের পাইকারি বাজারে। সিম, বাঁধাকপি সহ অন্যান্য শীতকালীন এসব সবজির সঙ্গে এখন যোগ হয়েছে নতুন আলু ও গাজর। দেশের বিভিন্ন স্থান এবং জেলার কৃষকের উৎপাদিত বিষমুক্ত ও তরতাজা সবজি পেয়ে খুশি ক্রেতারা। চাঁদপুরের ভিতরে আমরা একটু শাকসবজির দাম একটু কম আছে আর কি অন্য অন্য জায়গা থেকে। যাতায়াত খরচ এবং অন্যান্য দিক থেকে সুবিধা হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মাল আমদানি এবং রপ্তানি হচ্ছে। ইন্ডিয়া আমাদের কাছ থেকে 100 মন ধরে প্রতিদিন কিনে নেয়, এরা নগদ টাকা দিয়ে কিনে নেয় এবং পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, রামগঞ্জ, সোনাপুর আরও আমাদের কাছ থেকে কিনে নেয়। সরবরাহ বাড়ায় দামও কমে গেছে। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ হয় এসব সবজির চালান নিয়ে বেকা দেয় ব্যবসায়ীরা। কাঁচামাল এখন পর্যাপ্ত পরিমাণ আমদানি এবং দৈনিক দিন আমদানি বাড়তেই থাকবে। এখন দাম খালি পর্যায়ক্রমে কমে যাবে। প্রতিদিন ভোর 7টা থেকে বেলা 12টা এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত পাইকারি বাজারে বেচাকেনা চলে। সময় সংবাদ, চাঁদপুর। বগুড়ায় মিলাররা ধান না কেনায় গত কয়েকদিন দাম কমলেও আজ থেকে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে বগুড়ার ঘোড়াধাপ হাটে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, কিন্তু আজকে ধানের মূল্যটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আজকে যদি আমি এই হাটের ধানের দামের কথা বলি, সেটি হলো মামুন বিআর 11 ধানের মূল্যটা রয়েছিল, সে মূল্য বিক্রি হচ্ছে 1080 টাকা থেকে 1100 পর্যন্ত বিক্রি হচ্ছে। আর চিকুন জাতের যে ধানগুলো রয়েছে সে ধানগুলো বিক্রি হচ্ছে যেমন রঞ্জিত, বিআর 49, কাটারি ভোগ, এই ধানগুলো বিক্রি হচ্ছে 1120 থেকে 1200 টাকা পর্যন্ত এই ধানের দামগুলো উঠেছে। এখানে সরকার নির্ধারিত যে ধানের দাম সেটি হলো 26 টাকা কেজি দরে সরকার এবার ধান কিনবে এবং 37 টাকা কেজি দরে চাল কেনার কথা রয়েছে। সেখানে কিন্তু এখন যে বাজার মূল্য, সে বাজার মূল্যে ধানের দামই পড়ে যাচ্ছে 28, 27 এবং 30 টাকা কেজি দরে এবং চালের মূল্য প্রায় 40 টাকা কেজি দরে পড়ে যাচ্ছে এখানে। সেক্ষেত্রে এখানে মিল মালিকরা যেটা বলছেন সেটা হলো এই অবস্থাতে তাদের ধান, কৃষকদের ধান দেওয়া এবং তাদের চাল দেওয়া কিন্তু একটু অসম্ভব হয়ে পড়ে যাবে। অর্থাৎ তারা লসের সম্মুখীন হবে। গত বছর তারা অনেকে অভিযোগ করেছিলেন তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছিল এবং গত 25 তারিখে বগুড়াতে একটি সভা হয়েছিল বাংলাদেশের সকল মিল মালিকদের। তারা কিন্তু তখন সিদ্ধান্ত সরকারকে জানিয়ে দিয়েছিল যে এই মূল্য যদি থাকে এবং চালের মূল্য যদি বাড়ানো না হয় তারা ধান দিতে পারবে না এবং চুক্তি করতে পারবে না। সে অবস্থা তারা অনড় ছিল এবং গত কয়েকদিন ধরে তারা কিন্তু চাল, ধান কিনছিল না। কিন্তু এখন আবার ধান কেনা শুরু হয়ে গেছে এবং ধানের দামও বাড়তে শুরু করেছে।
তারা যেটা যুক্তি দেখাচ্ছে মিল মালিকরা, সেটি হলো যে কোনো ব্যবসাতে কিন্তু 10% লাভে কিন্তু সরকার সেটিকে সুযোগ দিয়ে থাকে, কিন্তু তাদের তো 10% লাভই হচ্ছে না, বরং তারা লস দিয়ে সরকার পিরাপিরি করছে তাদেরকে চাল দেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু তারা অসহায় হয়ে পড়ে গেছে এবং তাদেরকে লস দিয়ে দিতে হচ্ছে। আর কৃষকরা যেটা বলছে যে বর্তমান যে ধানের মূল্য রয়েছে সেই মূল্যটা তারা কিন্তু বেশ খুশি, এবং এই বর্তমান যে মূল্য সে মূল্য পেয়ে তারা মোটামুটি বেশ ভালো তাদের চলছে। তারা চায় যে ধানের মূল্য এরকমই থাকে কৃষকরা। তো এই ছিল আমার কাছে বগুড়া ধানের বাজার থেকে সর্বশেষ সবুজ। বগুড়া থেকে ধানের হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। মুন্সিগঞ্জের মাও মৎস্য আড়তে বড় বড় ইলিশ সহ নানা রকমের মাছের ব্যাপক সরবরাহ হয়েছে। প্রতিদিন ভোরে জেলেরা তাজা ইলিশ নিয়ে পদ্মা তীরের আড়তটিতে আসেন। সরবরাহ বাড়ায় সব ধরনের মাছের দাম কমেছে কেজিতে 250 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ভোরেই আড়তগুলো পদ্মার ইলিশে 6 লাখ হয়ে যায়। হাঁকডাকে বিক্রি ইলিশ। ক্রেতার তুলনায় রূপালী ইলিশের সরবরাহ বাড়ায় ইলিশের দাম কমেছে 100 থেকে 250 টাকা পর্যন্ত। মাওয়াতে প্রচুর পরিসরে পদ্মার ইলিশ পাওয়া যায়, এই কারণে অনেক ক্রেতার সমাগম হয়েছে। এই ইলিশ দেখলে একটি ঢাকা শহরে দিয়ে মানুষ একবার আইলে আবার আইব। বড় বড় ইলিশ দেখলাম, যে ইলিশের ওজন একটা 2 কেজি 2.5 কেজি, যেটা বাংলাদেশে এর আগে সম্ভব ছিল না, আমার জীবন আমি দেখিনি। মাছটার দামটা অনেকটা কমে গেছে, আজকে মাছ অনেক বেশি আসছে এবং সামনে মাছ আরো বেশি আসবে। ব্যাপক লোক সমাগম হয় পদ্মা তীরের মাওয়া মৎস্যাড়তটির আধুনিকায়ন জরুরি। ক্রেতা বিক্রেতার সংকুলান হচ্ছে না, রয়েছে বিশুদ্ধ পানি ও টয়লেট সংকট। 50 বছরের আড়ত, এই আমাকে একটা টয়লেট নাই, 2টা টেবিল নাই, আর জায়গা নাকি আমাকে একটা অফিস নাই। 29টি আড়তে আর 150 জন বিক্রেতার মাধ্যমে প্রতিদিন 2.5 ঘন্টার হাটে কোটি টাকার মাছ বেচা কেনা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণের দাম 1166 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দরপতন এবং স্বর্ণের বাজারে ওঠানামা সত্ত্বেও দেশের বাজারের অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানো হয়েছে। গেল সপ্তাহে প্রতি ভরিতে 2,500 টাকা কমানোর পর আবারও প্রায় 1200 টাকা কমায় প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 72,670 টাকা, 21 ক্যারেট 69,500 টাকা। দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা নিয়ে রবিয়া জিয়াটা লিমিটেড এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে রবিয়া জিয়াটা লিমিটেডের কর্মকর্তারা রূপায়ণ সিটি উত্তরায় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এবং রবিয়া জিয়াটা লিমিটেড তাদের প্রিমিয়াম গ্রাহকদের কাছে রূপায়ণ সিটি উত্তরার প্রমোশনাল কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন। সোমবারে চুক্তিতে রবিয়া জিয়াটা লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং রূপায়ণের পক্ষে রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান স্বাক্ষর করেন। $2024 সালের আগে আর করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরবে না বিশ্বের বিমান পরিবহন খাত। হতাশাজনক এ সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA। সংস্থাটি বলছে 2021 সালেও অব্যাহত থাকবে এ খাতের লোকসান। করোনার প্রকোপ শুরুর পর থেকে পুরো বিশ্বের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা অচল। বিমান কোম্পানি আর এয়ারলাইন্সগুলোর লোকসান কমাতে অনেক দেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে, কিন্তু 2020 সালে বিমানে ভ্রমণে বিপর্যয় আর সারা বছরের ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA। সংস্থাটি বলছে এ ক্ষতির ভার 2021 তো বটেই, বইতে হবে 2024 সাল পর্যন্ত। এয়ারলাইন্সগুলো 45% খরচ কমিয়েছে, আয় কমেছে 60%। প্রতিটি যাত্রীর জন্য চলতি বছর $26 করে লোকসান গুনছে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স। পুরো বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $11,800 কোটি। 2021 সালে এ ক্ষতির পরিমাণ কমে $8,000 কোটি নামবে। IATA মহাপরিচালক আলেকজান্ডার দি জুনাইক বলেন, সীমান্তগুলো নিরাপদে কোয়ারেন্টাইন ছাড়াই খুলে দেওয়া উচিত। সংস্থাটি বলছে 2019 সালে বিশ্বের বিমান খাতের রাজস্ব আয় ছিল $83,000 কোটি। 2020 সালে এ পরিমাণ $32,000 কোটি। 2019 সালে পুরো বিমান খাতের খরচ ছিল $79,000 কোটি। 2020 সালে তা নেমেছে $43,000 কোটি। ঈশিতা ব্রহ্ম,
সময় সংবাদ। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 4,924 পয়েন্ট এবং এখন পর্যন্ত বেড়েছে 20.47 পয়েন্ট। ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,124 পয়েন্ট এবং বেড়েছে প্রায় 4 পয়েন্ট এবং বাছাই সূচক ডিএস 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,699 পয়েন্ট এবং বেড়েছে 4 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 323 কোটি টাকার শেয়ার এবং লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে 159টি কোম্পানির, দাম কমেছে 67টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে 102টি কোম্পানির শেয়ারের। এবার দেখে নেব টপ 20 তালিকায় কোম্পানিগুলোর অবস্থান এবং তাদের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি। তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো। বেক্সিমকোর প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 25 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছে 25 টাকা 90 পয়সা পর্যন্ত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 23 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছে আজকে এখন পর্যন্ত 24 টাকা 60 পয়সা পর্যন্ত। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 143 টাকা 40 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছে 149 টাকা পর্যন্ত। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে বেক্সিমকো ফার্মা। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 143 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছে 145 টাকা পর্যন্ত। তালিকার পঞ্চম নম্বরে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 2,622 টাকা এবং সর্বোচ্চ দরও 2,622 টাকা পর্যন্ত, অর্থাৎ একই দামে এখন পর্যন্ত কেনাবেচা হচ্ছে এই কোম্পানির প্রতিটি শেয়ার। তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 51 টাকা 60 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 51 টাকা 80 পয়সা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স বিমা খাতের। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 75 টাকা 40 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছে 76 টাকা 90 পয়সা পর্যন্ত। অষ্টম নম্বরে রয়েছে গ্রিন ডেল্টা বিমা কোম্পানির। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 72 টাকা 80 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছে 73 টাকা 40 পয়সা পর্যন্ত। নবম নম্বরে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 37 টাকা 90 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 40 পয়সা পর্যন্ত। তালিকার দশম নম্বরে রয়েছে নিটোল ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 71 টাকা দর এবং সর্বোচ্চ দর উঠেছে এখন পর্যন্ত 72 টাকা পর্যন্ত। দর্শক, আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির এই মুহূর্তের অবস্থা। আবারও জানিয়ে দিচ্ছে এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বুড়িগঙ্গা পাড়ের জেনজিরা এখন শিল্পনগরী। মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে আস্ত জাহাজ। যন্ত্রাংশের যোগান দিতে গড়ে উঠেছে মাঝারি শিল্প। মন্ত্রণালয়ের অনুরোধেও দেশি মিলের চিনি কিনবে না টিসিবি। বিক্রি হলে কমতো লোকসান, বলছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। দরপত্রের নিয়ম না ভাঙার অজুহাত টিসিবির। এবং পাবনায় শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে শত শত একর জমির ফসল। মরছে মাছ, দেখা দিয়েছে পানিবাহিত রোগ, বিপাকে কৃষক। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।